বাংলাদেশি খেলোয়াড়দের আলোতে আসার জন্য বা লাইমলাইটে আসার জন্য সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে বিপিএল। একদিন পরে বিপিএল শুরু হচ্ছে, কি মনে হয় কোন খেলোয়াড়গুলো এবার আলাদাভাবে আলো কাটতে পারে? আমার কাছে মনে হয় যে এবার আসলে নতুন কিছু ক্রিকেটার আলাদাভাবে আলো কাটতে পারে, এবং এই নতুন ক্রিকেটার যারা, তারা যে আসলে এবারের বিপিএলের জন্য একদম ডিফারেন্ট ওয়েতে রেডি টু প্লে, সেটা আমার কাছে মনে হয়েছে যে খুব ভিজিবল। আপনি যদি খেয়াল করে দেখেন যে জিসান আলমকে নিয়ে অনেক আলোচনা হয়, রাজশাহীর হয়ে খেলবেন, বিপিএল ড্রাফটের আগের থেকেই তিনি মোটামুটি একটা টপ লেভেলের ডিসকাশনের মধ্যে ছিলেন। তো এই যে জিসান আলম, যে ছেলেটা ডিসকাশনের মধ্যে থাকা এবং পারফর্ম করা, এর দুটো তো ডিফারেন্ট ব্যাপার। সবশেষ এনসিএলে টপ রান স্কোরারদের যে আমরা লিস্ট দেখি, সেখানটায় তিনি টপে। সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন 22টা, স্ট্রাইক রেট 158। আপনি কীভাবে রেট করবেন? আবার যদি আপনি খেয়াল করে দেখেন, একই টুর্নামেন্টে হাবিবুর রহমান সোহান টপ 5 রান গেটার্সের একজন, স্ট্রাইক রেট 160, 17টা ছক্কা মেরেছেন। সো whenever you are discussing about some new bloods, you need some performance or give the reference. আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে জিসান আলম, হাবিবুর রহমান সোহান, অ্যান্ড ডেফিনেটলি বিপিএলে কখনোই আলো ছড়াতে পারেন নাই, খুব বেশি ম্যাচেস খেলেছেন এরকমটাও না, আকবর আলী। আমাদের যে এক্সপেকটেশনস বা আমাদের যে এক্সপেকটেশনসের বাইরে গিয়ে পারফর্ম করা, সেই জায়গাটাকে তারা অ্যাড্রেস করবেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে, and definitely this BPL is going to be very exciting for the new bloods, জিসান, আকবর এবং হাবিবুর রহমান সোহান। জিসানের কথা বলছিলেন যে অনেক ভালো পারফরমেন্স করেছে এবং অর্ধ 19 থেকে তিনি আসলে আলো করেছেন। পাশাপাশি জিসানের ব্যাকগ্রাউন্ডটাও আসলে ক্রিকেটেরই, তার বাবা ক্রিকেটার ছিলেন এবং তার চাচা ক্রিকেটার ছিলেন। সো ওই ব্যাপারটা যে ক্রিকেট ঘরোয়া থেকে এসে আবার ক্রিকেটার হওয়া, এই ব্যাপারটা বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। সেক্ষেত্রে ওরা একটা নতুন ধার হবে কিনা, বা ও ছোটোকাল থেকে ওর কালচারটা ভালোভাবে মানে বেড়ে উঠছে কিনা। ট্রেন্ডটা কিন্তু ধরেন মোটামুটি সেট হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি তামিম ইকবাল, নাফিজ ইকবাল, আকরাম খান, হ্যাঁ, আমরা যদি খেয়াল করি যে পুরোটাই হচ্ছে স্পোর্টস ফ্যামিলি থেকে এসছে। তামিম ইকবালের বাবা শ্রদ্ধেয় প্রয়াত ইকবাল খান, তিনি চট্টগ্রামের যে স্পোর্টস অ্যারেনা, সেটা তার হাতেই করা। চট্টগ্রাম আবাহনী থেকে শুরু করে এভরিথিং, এই স্টোরিজগুলো মানুষ আসলে বলে না, জানে না, জানলেও ধরেন নিজেদেরকে মহিমান্বিত করার জন্য ইকবাল খানদের গল্পগুলো বলে না। সো ওই ট্রেন্ডটা থেকে আমরা হয়তো ফিল করতে পারি যে এই খান পরিবার হচ্ছে একটা বড় রোল প্লে করে। বাট জাহাঙ্গীর ভাইয়ের ছেলে এত বড় ক্রিকেটার হয়ে যাবে বা হওয়ার পথে রয়েছে, জাহাঙ্গীর আলমের কথা আমি বলছি, সেটা কিন্তু আসলে বিয়ন্ড এক্সপেকটেশনস ছিল। জাহাঙ্গীর আলম যে টাইপের ব্যাটার ছিলেন, গল্প শুনেছি যে অনেক মারকুটে ব্যাটিং করতেন, রফিক ভাই যে টাইপের করেন, অনেকটা সেরকম। আবার যদি আমরা খেয়াল করি যে এখন যারা মানে খেলছে বা খেলার সাথে জড়িত, এদেরও অনেকেই কিন্তু ন্যাশনাল টিমে বা ন্যাশনাল টিমের পাইপলাইনের মধ্যে রয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন কোচ, তার ছেলে হচ্ছে আপনার চায়নাম্যান বোলার, মানে যেটা বাংলাদেশের রেয়ার, নাই, আপনি পাবেন না, ঠিক আছে। বাঁহাতি বোলার বল মানে অফ স্পিনারের মতো করে ভেতরে ঢোকাচ্ছে। আবার যদি আপনি খেয়াল করে দেখেন যে আপনার শাহরিয়ার নাফিস, তার ছেলেও কিন্তু একাডেমি পর্যায়ে কিন্তু খেলছে, আমাদের ক্রিকেট অপারেশনসের যিনি এই মুহূর্তে ম্যানেজিংয়ের দায়িত্বে রয়েছেন, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার একইভাবে যদি আপনি খেয়াল করে দেখেন যে তামিম ইকবাল, নাফিস ইকবালের ছেলেরা হচ্ছে খেলাধুলার ব্যাপারে ইন্টারেস্টেড। সো আমার কাছে মনে হয় ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। বাট জিসান আলম এখানে একটা, আমার কাছে মনে হয় যে বিগ নেম। জাহাঙ্গীর আলমের ছেলে এত দূর যাবে বা এরকম মার্কুটে ব্যাটার হিসেবে বাংলাদেশের ফিউচারকে আসলে অ্যাড্রেস করবে, সেটা খুব একটা কেউ ভাবে নাই, বাট তিনি সেটা হচ্ছেন। বাংলাদেশে একটা পেস বিপ্লব চলছে জাতীয় দলের পেসারদের ভিতরে, এবং পাশাপাশি যারা আসলে পাইপলাইনে আছে, যদি বলি মারুফ, মৃদা, ইকবাল ইমন এবার এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে, তিনি আসলে সুযোগ পেয়েছেন। এই তরুণ পেসারদের আসলে কতটা কঠিন হবে আসলে জাতীয় দলে ভবিষ্যতে আসা, এবং এই মুহূর্তে তাদের গড়ে ওঠার জন্য এই বিপিএল কতটা সাহায্য করবে? গড়ে ওঠার জন্য আসলে বিপিএল পেসারদের জন্য মানে খুব যে সাহায্যকারী মাধ্যম তা না। ধরুন একজন পেসার এখানটায় বল করতে পারবে সর্বোচ্চ কতটা, 24টা ডেলিভারি করতে পারবে। ওয়াইড নো দিয়েও যদি করে, তাতেও বৈধ ডেলিভারি তো 24টা বেশি হবে না, 26-27টা বল করলেও বৈধ ডেলিভারি 24টাই। এখন এই 24টা বল বা 4 ওভারের ক্রিকেটে একজন পেসারের গড়ে ওঠার আসলে সুযোগ নেই, গড়ে উঠতে হবে আরও আগে। এবং গড়ে ওঠার জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। কেন আমি সেটা বলছি, আপনি যদি খেয়াল করে দেখেন যে তাসকিন আহমেদ একটা সময় ডিক্লেয়ার যে টেস্ট খেলবেন না, তারপরে তিনি আবার টেস্টে ব্যাক করেছেন, খেলেছেন, বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা পালন করেছেন, রাওয়ালপিন্ডিতে বলি, কিংবা অন্য যে টেস্ট বাংলাদেশ খেললো ক্যারিবিয়ানে, তাসকিন কিন্তু এভেলেবেল ছিলেন। এবাদত হোসেনকে আমরা নতুন করে পেলাম কোথা থেকে? টেস্ট ক্রিকেট থেকে পেয়েছি। আমাদের নাহিদ রানার কথা বলি, উত্থানটা কোথা থেকে? টেস্ট থেকে।
এরকম যারা এখন স্টাবলিশমেন্টের পথে রয়েছে বা স্টাবলিশড বোলার, প্রত্যেকেরই আসলে টেস্টে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রয়েছে। আপনি যখন টেস্টে ভালো করবেন, কেন টেস্টে আলোচনাটা হচ্ছে, ইউ আর হ্যাভিং মেনি মোর ওভার্স টু বল, আপনার সময় থাকছে। আপনি ধরেন একটা পার্টিকুলার বল আপনি টি-20 ক্রিকেটে এক্সপেরিমেন্ট করতে চাইবেন না, কারণ আপনি যেভাবে করতে চান সেরকম না হলে এই বলটা মার খাবে। টেস্ট ক্রিকেটে আপনার সেই রিস্কটা নাই, মার খালেও কোনো সমস্যা নেই। সো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটের ডেভেলপমেন্টটা পেস ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারে। একটা জাস্ট এক্সাম্পল দিই, আমরা অনেকেই ভাবি, মুস্তাফিজুরের মতো অনেকেই চিন্তা করে যে টেস্ট খেললে ক্যারিয়ার শেষ হয়ে যায়। জেমস অ্যান্ডারসন এই বছরই তো শেষ করলেন তার ক্যারিয়ারটা, তাই না? কি অসাধারণ একজন পেসার না, অথচ এই কিংবদন্তি পেসার তার পুরো ক্যারিয়ারটাই হচ্ছে টেস্ট খেলেছেন। আপনি যদি মিচেল স্টার্কদের কথা বলেন, একটা সময় টি-20 খেলেন নাই, শুধুমাত্র টেস্ট খেলবেন দেখে। বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে খুব অবাক লাগে যে তারা কি ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে বেশি টেস্ট খেলে ফেলে, যে কারণে এত রেস্ট দরকার। টি-20তে ইন্ডিয়াও ভালো খেলে, অস্ট্রেলিয়া ভালো খেলে, ইংল্যান্ডও ভালো খেলে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে একটা চলমান টেস্ট আছে এবং সেখানকার দর্শকদের যে উন্মাদনা, সেটা আসলে ক্রিকেটের সৌন্দর্যটাকে আলাদাভাবে দেখায় কিনা, এই ক্ষেত্রে যদি টেস্টের ভূমিকা বলি। না, টেস্টে তো ডেফিনেটলি আপনি যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলবেন দর্শকদের এই উন্মাদনা থাকবেই। এরা হচ্ছে পারিবারিকভাবে টেস্ট ক্রিকেট ভক্ত, ওরা ওইভাবেই গড়ে ওঠে। আর বাংলাদেশে হচ্ছে পারিবারিকভাবে আমরা খেলা দেখি, পারিবারিকভাবে আমরা ক্রিকেটাররা ভালো করলে প্রশংসা করি, পারিবারিকভাবে আমরা হচ্ছে গালি দেই, আমরা হাসি, আমরা কি বলবো উদযাপন করি। সো সবচেয়ে বড় ব্যাপার কি, স্পোর্টসটাকে জানা দরকার, স্পোর্টসের ডেপথ জানা দরকার। আমরা অনেক সময় একজন ক্রিকেটারকে নাল অ্যান্ড হোয়াইট মানে বাতিল করে দিই শুধুমাত্র তার একটা পার্টিকুলার পারফরমেন্সের কারণে। নাজমুল হোসেন শান্ত টি-20তে ধরেন ভালো করছেন না, এখন আমরা কিন্তু ওভারঅল আমরা ওয়ানডেতেও তাকে বাদ দিয়ে দিতে চাই, ওয়ানডে পারফরমেন্স কিন্তু তার ডিফারেন্ট। সো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না যে আমরা আসলে কী চাই। সো কী চাই এটা বোঝার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইউ শুড হ্যাভ সাম স্ট্যাট, সাম রিসার্চ, অ্যান্ড দেন ইউ ক্যান মেক সাম কমেন্টস।